আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের বাসা আপনাদের পরিবারের সাথে খুব ভালো আছেন, সুস্থ আছেন এই প্যান্ডেমিকে। তো ওয়েলকাম টু 1 আওয়ার স্টাডি। যেভাবে বেঁচে থাকি, যেভাবে দৈনন্দিন কাজ করছি, সব কিছুতেই কিন্তু আমাদের এই যোগাযোগের যে মাধ্যম, ফোন, লেখালেখি, কথা বলা, এক্সপ্রেশনস, ইশারায় কথা বলা, সবকিছুই কিন্তু কমিউনিকেশনের একটা স্কিল। Why communication skills are needed for students? Communicating helps people to express their ideas, feelings, and at the same time helps us to understand emotion and thoughts of others. যেটা বললাম, কমিউনিকেশনে আমরা শুধু নিজেদের ইমোশন আর ফিলিং গুলো এক্সপ্রেস করি না, অন্যের ইমোশন ফিলিং গুলাও আমরা বোঝার চেষ্টা করি বা বুঝতে পারি। As a result, we will develop affection and hatred toward other people, and positive or negative relationship will create it. এটা কেন বলা হলো? কারণ এমন হয় অনেক সময় যোগাযোগের মধ্যে যে আমরা এমন কোনো কথা শুনে ফেললাম যেটা আমাদের ভালো লাগলো না, বা এমন কোনো কথা বলে ফেললাম যেটা যে শুনছে সে শুনতে চায়নি বা তার ভালো লাগেনি। তখন যেটা হয় যে একটা নেগেটিভ রিলেশনশিপ ক্রিয়েট হয়, তাই না? একটা হেটার্ড সৃষ্টি হয়, মানে যে না, ওর সাথে কথা বলবো না, ও আমাকে বুঝলো না, ও আমাকে জানতে চাইলো না। কিন্তু এমনও হতে পারে যে আপনাকে এই জিনিসটা বললো যেটা আপনার ভালো লাগেনি, সেটা হয়তো সে আপনার ভালোর জন্য বলেছে। এটা আপনি পরে বুঝতে পারবেন। পজিটিভিটিটাও সেম। কেউ একজন আপনাকে অ্যাপ্রিসিয়েট করলো, মোটিভেট করলো, ওইটা আপনার খুব ভালো লেগেছে, তখন আপনার তার প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা জন্মালো। কিন্তু সেই পার্সনই যদি আপনাকে পরবর্তী সময়ে একটা কড়া কোনো কথা শুনিয়ে দিল, আপনার ওই পর মুহূর্তে আপনার খুব খারাপ লাগতে থাকলো যে সে একবার ভালো কথা বলছে, আরেকবার খারাপ ভাবে করছে না। ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন যে আপনার কমিউনিকেশনে কখন কে রিয়াক্ট কিভাবে করবেন, অবশ্যই আপনি কিভাবে রিয়াক্ট করবেন, আপনি কিভাবে নিচ্ছেন। Okay, so the first thing we will learn today, verbal communication. Verbal communication হচ্ছে আমরা মুখে কথা বলে যেভাবে কমিউনিকেট করি, যেটাতে টাইম সেভ হয়, আমরা তাড়াতাড়ি রিপ্লাইও দিতে পারি এবং ফ্লেক্সিবল আর এফেক্টিভ সবার জন্য। কেন ফ্লেক্সিবল আর এফেক্টিভ? আমি আমার বন্ধুকে বললাম কেমন আছিস, সে চুপ করে বসে আছে, আমিও বুঝলাম যে সে মেবি কথা বলতে চাচ্ছে না বা ব্যস্ত আছে। দেন সে বলল যে তার মন খারাপ। এই যে সে বলল, সে না বললে কি আমি বুঝতাম? আমি তো অন্য কিছু চিন্তা করছিলাম। এই যে একটা ফ্লেক্সিবিলিটি হলো যে আমি বুঝলাম যে সে বলল তার মন খারাপ, নিশ্চয়ই আমার কিছু করা উচিত। আমি কুইক রেসপন্স করলাম, তার ফেভারিট কিছু জিনিস বানিয়ে দিলাম বা তাকে নিয়ে ঘুরতে গেলাম। হ্যাঁ, এই যে সে তাড়াতাড়ি বললো তার মন খারাপ, আমি কিন্তু তাড়াতাড়ি একটা কিছু করে দিলাম যাতে তার মন ভালো হয়ে যায়। এতে আমার টাইমও সেভ হলো। এফেক্টিভ কমিউনিকেশন হয় ভার্বালে। কথা বললে অনেক কিছু বোঝা যায় যেটা কিনা আমরা টেক্সট লিখে বুঝাতে পারি না বা লিখে বুঝাতে পারি না। যে কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং কথা বলে সলভ করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে আমরা এখন কথাই বলতে চাই না, আমাদের ইগো হার্ট হয়, সেলফ রেসপেক্ট হার্ট হয়, কিন্তু আমরা ইগো আর সেলফ রেসপেক্টকে মিক্স করে ঝালমুড়ি বানিয়ে প্রেজেন্ট করি আসলে। বা দুইটা জিনিস কিন্তু এক না। আমাদেরকে যে কোনো বাধা পেরিয়ে কথা বলতে শিখতে হবে। আমরা যদি কথা বলে না বুঝাই, তাহলে সে আমাকে তো বুঝবে না। টুল অফ পারসুয়েশন। টুল অফ পারসুয়েশন হচ্ছে আপনি এই যে একটা জিনিস বুঝাবেন যে বন্ধু, তুই যে তোর গার্লফ্রেন্ডের সাথে বাজপাড়ি করতেছিস, এটা তো ঠিক না। এখন আপনার বন্ধু কিন্তু সে মজা নিচ্ছে দুইটা মেয়ের সাথে বা দুইটা ছেলের সাথে মজা নিচ্ছে। এখন তাকে বুঝাতে হবে যে তার সাথে বা তার বোনের সাথে বা তার ভাইয়ের সাথে যদি এরকম হতো কিভাবে হতো। দুইটা সিচুয়েশনকে কম্পেয়ার করে বুঝানো, এটা হচ্ছে পারসুয়েট করা।
তো ভার্বাল কমিউনিকেশন একটা টুল অফ পারসুয়েশন হতে পারে, যে আপনি দুটো জিনিস বা তিনটা জিনিসের মধ্যে কম্পেয়ার করে তাকে আপনি যাকে বুঝাতে চাচ্ছেন, আপনার অপরজনকে, তাকে বুঝাতে পারাটা। তো ভার্বাল কমিউনিকেশনটা অনেক ইম্পর্টেন্ট। নেক্সট, নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন রিটেনও হতে পারে, আবার আমরা অনেকে একে জিনিস বুঝাই। যেমন আমরা বাচ্চাদেরকে দেখব, তারা তাদের কাল্পনিক পৃথিবীতে যা ঘটে তাই কিন্তু তারা একে দেখায়। যেমন তারা বাবা মাকে আঁকে, তারপর তারা একটা গ্রাম আঁকে, শহর আঁকছে। ওটা দেখলে কিন্তু বোঝা যায়, ও কিন্তু মুখে বলছে না, ওর আঁকা দেখলে বোঝা যায় যে হি ইজ হ্যাপি অর নট, তার মেন্টাল স্টেট কি, তাই না? আবার লিখে বুঝালে হচ্ছে গিয়ে একজন এক্সপ্রেস করলো যে হ্যাঁ জিনিসটা এভাবে হতে পারে। বা যেমন আমরা অ্যাসাইনমেন্ট দিই, একটা কেস দেওয়া হলো, এটাকে সলভ করে সলিউশন সহ দিচ্ছি, যে কি কি প্রবলেম হয়েছে, কি কি প্রবলেম হতে পারে, ওটা সলভ কি হবে, ফিউচারে ওটা কি কি প্রবলেম আসবে, ওটা সলভ দিয়ে দিলাম, এটাতে এই থ্রেটস থাকবে, ওটাতে ওই স্ট্রেংথ থাকবে, তাই না? অনেক ভাবেই তো আমরা লিখে একে কমিউনিকেট করার চেষ্টা করি। এতে কি হয়, বুস্ট ক্রিয়েটিভিটি, আমাদের ক্রিয়েটিভিটি গুলা ফুটে ওঠে। আমাদের যে মেমোরি আছে সে মেমোরিটা ইমপ্রুভ হয়, আমাদের আরো বেশি মনে থাকে। যেমন আমি বলি, আমার বাবা বলতেন যে লিখে পড়লে, একবার পড়লে যেটা হয়, লিখে পড়লে 10 বার পড়ার সমান হয়। তো লিখে পড়লে যেটা হয়, আপনার মেমোরিটা ইমপ্রুভ হচ্ছে, মেমোরি ইমপ্রুভ হওয়ার সাথে সাথে আপনি আরো ভালো মতো শিখতে পারছেন। আপনি আরো ভালো মতো শিখতে পারলে আপনার জিনিসটা আরো ভাবে মনে থাকবে, ফিউচারে আপনি ওটা কাজে লাগাতে পারবেন। আরো আছে ইমপ্রুভ রাইটিং স্কিলস। এখন অনেক ধরনের রাইটিং স্কিলস আছে, বিজনেস রাইটিং স্কিলস, আর্টিকেলের জন্য আলাদাভাবে, কন্টেন্টের জন্য আলাদাভাবে, ব্লগ রাইটিং এর জন্য আলাদাভাবে, অনেক রকমের রাইটিং মেথডস আছে। ওগুলা প্র্যাকটিস করতে করতে ওগুলা ইমপ্রুভ হয়। মোরওভার, আমাদের অফিসে বা এই যে ভার্সিটিতে আমরা যত ধরনের অ্যাসাইনমেন্ট দিচ্ছি বা থিসিস পেপার দিচ্ছি, ওগুলা কিন্তু আমরা লিখে দিচ্ছি, ওগুলা কিন্তু রেকর্ড থাকে, তাই না? রেকর্ড থাকে। বা আমরা এই যে টাইপ করে অনলাইনে পড়াশোনা করছি, টাইপ করে যে নিজেদের কাছে রাখছি বা ফ্যাকাল্টির কাছে দিচ্ছি, তারা কিন্তু একটা রেকর্ড রাখছে, যে ফিউচারে কোনো স্টুডেন্ট যদি এটা চায় মার্কসের জন্য বা তাদের ভুল দেখার জন্য, সরি ফর দ্য ইন্টারাপশন, ভুল দেখার জন্য, তো ওইটা আর কি একটা রেকর্ড থাকে ইনফরমেশনের। ইজি টু অর্গানাইজ অ্যান্ড ফিক্স, কোনো কিছু লিখে রাখলে কিন্তু আমরা পরবর্তীতে চেক করে জিনিসটাকে আরো ভালো মতো ওইটাকে অর্গানাইজ করতে পারবো। কিন্তু মুখে বললে কিন্তু কথাগুলো ফেরত যাবে না। আমরা টাইপ করে লিখে বা লিখে হাতে লিখি না কেন, ওটাকে মুছে বা আবার ঠিক করা যাবে, কিন্তু ওই যে ভার্বালে যে জিনিসটা বলে ফেললাম ওইটা আর ফেরত নেওয়া যাবে না বা ওইটা মুছে ফেলা যাবে না। সো এই রইলো নন ভার্বাল কমিউনিকেশন। এখন আসলাম গেস্টার পোস্টারে। সো গেস্টার পোস্টার কি? গেস্টার পোস্টার হচ্ছে, আমরা এই যে প্রেজেন্টেশনের সময় আমাদেরকে বলা হয় যে হাত নাড়িয়ে বা এভাবে কথা বলো, ওভাবে তোমাদের মুখের বলার ভঙ্গিটাকে এভাবে করলে অনেক অ্যাট্রাকটিভ লাগবে, বা অডিয়েন্সের আই ক্যাচ করার জন্য এভাবে বলতে হবে, পাটাকে নিতে লক করে দেন ওভাবে দাঁড়িয়ে হাত নাড়িয়ে কথা বলতে হবে। এটাকে গেস্টার এন্ড পশ্চার বলা হয়। আপনার বলার ধরন, আপনার চলার ধরন, এটা যতটা অ্যাট্রাকটিভ বলবো না, যতটা স্মার্ট ওয়েতে আপনি প্রেজেন্ট করবেন, কমিউনিকেশন কিন্তু ওইটাও একটা কমিউনিকেশনের ধরন, কমিউনিকেশন আরো আপনার জন্য ইজি হয়ে যাবে। ভিজুয়াল ফর্ম অফ কমিউনিকেশন, এটা একটা ভিজুয়াল ফর্ম অফ কমিউনিকেশন, কারণ আপনার অডিয়েন্স আপনাকে দেখছে। আপনি যদি নার্ভাস হন, আপনার চেহারায় কিন্তু সেটা বোঝা যাবে, আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে সেটা বোঝা যাবে। তো আপনি যদি কনফিডেন্ট হন, ওইটাও আপনার গেস্টার পশ্চারে বোঝা যাবে, হুইচ ইজ আপনার ফেশিয়াল এক্সপ্রেশন, আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স,
ইম্প্যাক্ট পার্সোনাল ব্র্যান্ড। আপনাদের মধ্যে কেউ আছে রহিম, আপনাদের মধ্যে কেউ আছে সারা, আপনাদের মধ্যে কেউ আছে মাইশা, সবাই কিন্তু এক একটা ব্র্যান্ড। আমাদের রবিন ভাই, আমি তাসিন, আমরা আলাদা আলাদা ব্র্যান্ড। এই গেস্টার পশ্চার কিন্তু আমাদের ব্র্যান্ডের উপরেও ইম্প্যাক্ট করে। আমরা ব্র্যান্ড কেন, আমাদের আলাদা আলাদা স্কিলস জানা আছে, আমরা এক এক রকমের কাজ পারি, আমরা ওই কাজে অনেক দক্ষ, অ্যান্ড আমরা ওই কাজটা আমাদের মতো কেউ করতে পারবে না। সো উই আর আ ব্র্যান্ড, ইজন্ট দ্যাট? তো ওই ব্র্যান্ডটাকে প্রেজেন্ট করার জন্য গেস্টার পশ্চার দিয়ে যে কমিউনিকেশনটাকে আমি প্রকাশ করছি, এক্সপ্রেস করছি, ওইটা অনেক ভাবেই ইম্প্যাক্ট করে। অ্যাসিস্ট ইন ভার্বাল কমিউনিকেশন, আমরা কথা বলার টাইমে আমাদের যে ফেশিয়াল এক্সপ্রেশন বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হয় সেটাও কিন্তু অ্যাসিস্ট করে। মানে হচ্ছে আমি কথা বলছি, মুখটাকে বাংলার পাঁচ বা প্যাচার মতো করে রাখছি, এটা কিন্তু ঠিক দেখাবে না। কিন্তু আমি যদি কনফিডেন্ট সহ কথাগুলা বলি, আমার ফেসে কিন্তু যে কনফিডেন্টটা দেখা যাবে, ওইটাতে আপনিও ইন্সপায়ার হবেন যে না, সে তো ভালো মতো বলছে, শি ইজ কনফিডেন্ট, আমার তার কথা শোনা উচিত। ইজিয়ার টু কনভিন্স পিপল। আপনি আপনার ফেশিয়াল এক্সপ্রেশন বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দিয়ে যে কোনো কিছু দিয়ে, যে কোনো পারসুয়েটিভ টপিক নিয়ে কাউকে কনভিন্স করতে পারবেন। স্ট্রঙ্গার কানেকশনস, এতে স্ট্রঙ্গার কানেকশনস হয় আপনার টিম মেম্বারদের মধ্যে। একটা টিমে কিন্তু আমরা সবাই ফার্স্টের দিকে অনেক নার্ভাস থাকি, কনফিউজ থাকি, কে করবে, কে কি করবে কিছু জানি না। বাট ওই যে সবাই মিলে বা যে কোনো একজন যদি একটু পুশ করে, আমরা সবাই কাজ করার চেষ্টা করি। যে ওই পুশটা আপনি দিলেন যে ইয়া উই ক্যান ডু দিস, মানে আপনার ফেশিয়াল এক্সপ্রেশন দেখলো, হ্যাঁ আপনার ইয়াটা দেখে, আপনার ভার্বাল কমিউনিকেশন, আপনার কনফিডেন্ট, আপনার গেস্টার পোস্টার দেখে তারাও হচ্ছে মোটিভেটেড হলো যে ইয়েস উই ক্যান ডু দিস এন্ড উই উইল ডু দিস লাইক দ্যাট। ইনক্রিজ সেলফ কনফিডেন্স, রাইজ সেলফ এস্টিম, এনহ্যান্স প্রোডাক্টিভিটি। আমাদের কনফিডেন্স যে বাড়ছে, এতে আমরা আরো বেশি প্রোডাক্টিভ হয়ে যাচ্ছি, আমরা আরো কাজ করছি, একটু ডিফারেন্ট ওয়েতে কাজটা প্রেজেন্ট করা ট্রাই করছি, আরো কিভাবে করা যায় ওটা রিসার্চ করছি। অ্যাট্রাক্ট দ্য অডিয়েন্স, এন্ড অবশ্যই আমরা অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করি। দেন আসলো ভিজুয়াল কমিউনিকেশন। ভিজুয়াল কমিউনিকেশন হচ্ছে এই যে আমরা ভিডিও দেখে কিছু শিখছি, বা টিভিতে নিউজ দেখছি, বা মুভিজ দেখছি, তাই না? এখান থেকেও তো আমরা দেখে কিছু শিখছি বা দেখে কিছু জানছি, শুনছি অবশ্যই, কিন্তু এই যে আমরা চোখ থেকে কিছু দেখছি, এটা কিন্তু আমাদের মেমোরিতে সেট হয়ে যাচ্ছে। দিস ইজ অলসো আ কমিউনিকেশন। যেমন একটা মুভির নাম বলি, 3 ইডিয়টস। এটা কিন্তু একটা ইনফরমেটিভ মুভি, যেটা কিনা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস এর জন্য এই মুভিটাকে তৈরি করা হয়েছে। তো ওইটা আমাদেরকে শুধু ওইটা আমার কি বলবো, শুধু ওইটা আমাদেরকে এফেক্টই করেনি ইমোশনালি, বাট ওইটা আমাদের মেমোরিতে কিন্তু আছে, কারণ ওইটা সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য ছিল। অ্যান্ড ইয়েস, ওইটা আমাদের লাইফেও হয় যে হ্যাঁ পড়াশোনার জন্য একটা প্রেশার থাকে, এটা এভাবে করলেও কেন হবে না, আমরা আমাদের মন মতো কিছু করতে পারবো না কেন। সো যেটা আমাদের সোশ্যাল নিড, ওইটার জন্য, ওই অ্যাওয়ারনেসের জন্য যদি কিছু বানানো হয়, তবে মুভি বা নিউজ, ওইটা কিন্তু আমাদেরকে এফেক্ট করবে। ক্রিয়েটস লং টার্ম মেমোরি ফর ভিউয়ার্স। ওই মুভিতে কোন সিনের পর কোন সিন আসে, কোন ডায়লগের পর কোন ডায়লগ, এটা কিন্তু আমাদের অনেকেরই মুখস্থ, কারণ কাইন্ড অফ সবাই এটা 50 বারের উপরে দেখে ফেলেছে। ইনক্রিজেস রিডিং কম্প্রিহেনশন। আমরা কোনো কিছু পড়ার পরে যদি জিনিসটাকে শুনি বা দেখি মুভি আকারে বা ভিডিও আকারে বা অ্যানিমেশন আকারে, ওই জিনিসটা কিন্তু আমাদের মেমোরিতে আরো থাকে। এন্ড জিনিসটা যতক্ষণ আমরা নন ভার্বাল ওয়েতে বা লিখে জিনিসটা প্রেজেন্ট করব, ইট উইল বি মোর অ্যাট্রাকটিভ অর মোর প্রেজেন্টেবল। সামারাইজেস ক্রুশিয়াল পয়েন্টস ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। যে কোনো জিনিস আপনি যখন স্টাডি করার টাইমে আপনি বুঝছেন না, ওই টপিকটা নিয়ে যদি আপনি ইউটিউবে
ভিডিও দেখেন, সেটা এডুকেশনাল হোক আর অ্যানিমেটেড মুভি হোক আর কার্টুন হোক, তখন কিন্তু ওই ভিডিওটা দেখে আপনি যখন বুঝছেন ওটা কিন্তু আপনার মেমোরিতে সেট হয়ে যাচ্ছে, আপনার মনে থাকবে, ওটা বুঝতে সুবিধা হবে, অ্যান্ড ইউ ক্যান এক্সপ্লেইন দ্যাট in non-verbal way or verbal way in a perfect way. Easier to conceive, ওটাকে অ্যাডাপ্ট আমরা অনেক সহজে করতে পারি, যেটা দেখি ওটা মনে থাকে কেন, আমরা ওটা অনেক সহজে অ্যাডাপ্ট করতে পারছি, অনেক সহজে গ্র্যাব করতে পারছি, নিতে পারছি। সেভস টাইম, অনেক সহজেই টাইম সেভ করে, যে জিনিসটা আমরা 1 ঘন্টা লাগায় পড়েও বুঝছি না, কিন্তু 5 মিনিট একটা ভিডিও দেখে সহজে বুঝে গেলাম, সো এখানে আমার 55 মিনিট বেঁচে গেল। isn't that makes an impression? আমরা যে কোনো ইমোশনাল সিন বা একটা যেটা আমাদেরকে ভিজুয়াল কমিউনিকেশনে যেটা আমাদেরকে মুগ্ধ করে, সেটা অবশ্যই আমাদেরকে মোটিভেটও করে। ইনফ্লুয়েন্সেস ইমোশন, যেমন বলি যে হঠাৎ করে আমাদের পেরেন্টস, আমাদের তো অনেক একটা সেন্সিটিভ একটা পার্ট, তাই না? তো পেরেন্টসকে নিয়ে যদি কোনো ভিডিও হয় বা বৃদ্ধাশ্রমকে নিয়ে যদি কেউ কোনো ডকুমেন্টারি করে, অবশ্যই ওটা দেখে আমরা ইমোশনালি এফেক্টেড হই, অ্যান্ড অটোমেটিক্যালি আমাদের চোখ থেকে পানি বের হয়ে যায়, তাই না? দিস ওয়াজ ইমোশন, ভিজুয়াল কমিউনিকেশন। হিউমার মানে হচ্ছে মেজাজ। আপনার মেজাজ যদি খারাপ থাকে, খিটখিটে থাকে, তখন আপনার সাথে কি কেউ কথা বলতে চাবে বলেন? না। বাট আপনি যদি অলওয়েজ হ্যাপি মুডে থাকেন, অলওয়েজ যে কোনো জিনিস লাইটলি নেন অ্যান্ড অনেক সহজে সবকিছু করে সলভ করতে পারবেন, আপনার সাথে কিন্তু সবাই কমিউনিকেট করতে চাবে। কমিউনিকেট না, যে কোনো কেউ কাজ করতে চাবে আসলে। দ্য থিং ইজ, মেজাজ ভালো থাকলে আপনি জিনিসটাকে আরো প্রোডাক্টিভ ওয়েতে করতে পারবেন। একটা কাজ, একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, আপনার টিম 5 জন, আপনাদের মধ্যে 5 জন একটা টিম, একটা কাজ দেওয়া হচ্ছে, এখন সবার মাথা গরম, কারণ কাজটা আপনাদেরকে 7 দিনের মধ্যে জমা দিতে হবে, আর এর মধ্যে অফিসের বাকি আরো অনেক কাজ করতে হবে, অ্যাসাইনমেন্টস থাকবে, প্রজেক্ট থাকবে, মিড থাকবে। তো এর মধ্যে আপনি যদি বলেন ইজি আছে, করে ফেলা যাবে, লেটস ডু ইট, এটা শুধু মোটিভেট না, আপনি এটাকে এত মাথায় নিলেন না যে হয়ে যাবে, মানে আপনার মাথা ঠান্ডা আছে, আপনি যে ওভার স্ট্রেস না নিয়ে জিনিসটাকে আপনি যখন করা শুরু করবেন, তখন কিন্তু এটা সহজে হয়ে যাবে এবং জিনিসটা আরো প্রোডাক্টিভ হবে। প্রিভেন্ট বার্ন আউট, যেটা বললাম, ওভার স্ট্রেস হয়ে গেলে, আপনার মেজাজ খারাপ থাকলে অবশ্যই আপনি আউটবাস্ট করবেন আপনার, না আমি কিছু করব না, আমি কিছু পারি না, আমি টিম থেকে চলে যাব, আমি কাজ করব না। দেন এরকম হলে কিন্তু কোনো টিম আপনার সাথে কাজ করবে না, আর কোনো টিম লিডার আপনাকে কাজ দিতেও যাবে না, কারণ সে জানে আপনি ওভার স্ট্রেস হয়ে যাচ্ছেন, আপনার কাজ দিলে আপনি কাজের 12টা তো বাজাবেনই, তাদের ডেডলাইনেরও 12টা বাজিয়ে দেবেন, আপনার মেজাজটা ভালো থাকবে না, আপনি কাজটাও ঠিকমতো প্রেজেন্ট করতে পারবেন না। সো হিউমার ইজ, আপনি বুদ্ধিমত্তার সাথে খুব ঠান্ডা মাথায় অনেক সহজে জিনিসটাকে রিল্যাক্স ওয়েতে সলভ করে ফেললেন, এটাও একটা কমিউনিকেশনের ওয়ে। কারণ আপনি যদি অলওয়েজ একটা খেচখেচালা মুড রাখেন, আপনার সাথে কেউ কথা বলতেও চাবে না, আবার কেউ কোনো কাজ নিয়ে হোক, কোনো সাজেশনস দেওয়া নিয়ে হোক, নামা নিয়ে হোক, এসব নিয়ে ডিসকাস করতে চাবে না আর কি। বুস্ট ওভারঅল ব্রেন পাওয়ার, আপনি যখন রিল্যাক্স থাকবেন না, আপনি দেখবেন আপনার মাথায় অনেকগুলো আইডিয়া আসতেছে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, মানে ক্রিকেটের ছক্কার মতো, 6-4 6-4, আইডিয়ার পর আইডিয়া আসতেই থাকবে। If you're relaxed, not overstressed. Overstress can kill any kind of work, সেটা অ্যাসাইনমেন্ট হোক, সেটা অফিসের প্রজেক্ট হোক, যেটাই হোক, সেটা প্রেজেন্টেশনই হোক না কেন। ইমপ্রুভস ডিসিশন মেকিং, অবশ্যই আপনি যখন জিনিসটাকে প্রোডাক্টিভ ওয়েতে প্রেজেন্ট করবেন, প্রোডাক্টিভ ওয়েতে চিন্তা করবেন, আপনার মাথায় যখন অনেকগুলো বুদ্ধি আসবে, অবশ্যই আপনি ভালো একটা কারেক্ট ডিসিশন নিতে পারবেন। এন্টারটেইন লিসেনার, আপনার মেজাজ ভালো থাকলে আপনি অনেক হাসাতে পারবেন, কিন্তু আপনি দেখবেন যে কোনো সিরিয়াস সময়, সিরিয়াস সিচুয়েশনে আপনি একটা জোক ক্র্যাক করলেন, সবাই হো হো করে হাসলো না, একটু হাসলো, এতে যেটা হবে সবার আর কি মাথাটা মানে একটু হলেও
মাথার ভিতরে আমাদের ব্রেনের ভিতর যে নার্ভস আছে ওটার মধ্যে একটু সুরসুরি কাজ করলো, এতে সবাই একটু হলেও রিল্যাক্স হলো। হ্যাঁ, কিন্তু অনেকে বলে আপনি সিরিয়াস টাইমে কিভাবে মজা করতে পারেন বুঝি না। বাট দ্য থিং ইজ দে রিমেইন ওভার স্ট্রেস, দে আর অলসো প্রোডাক্টিভ, কিন্তু তারা হচ্ছে টেনশনে আছে যে কাজটাকে এখন সলভ করতে হবে। হ্যাঁ, হিউমার মানে হচ্ছে আপনার মেজাজ আবার বেশি ঠান্ডা থাকলে কিন্তু আবার অনেকে আপনাদেরকে মনে করবে ও তো, হ্যাঁ ও তো কোনো জিনিসই সিরিয়াসলি নেয় না। বাট সিরিয়াসলি না নেওয়া আর রিল্যাক্স ওয়েতে কাজ করা দুইটার মধ্যে তফাৎ আছে। ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ওয়েলবিং, তো রিল্যাক্স থাকলে অ্যান্ড স্ট্রেস ফ্রি থাকলে আপনার লাইফে যতই ওয়ার্কলোড থাকুক না কেন, আপনি ফিজিক্যালি অ্যান্ড সাইকোলজিক্যালি ভালো থাকবেন। কারণ ওই যে মন ভালো তো শরীর ভালো, শরীর ভালো তো মন ভালো। আমাদের মানসিক এবং শারীরিক সুস্থতা দুইটার উপরে ইন্টার রিলেটেড। রিডিউস টেনশন, স্ট্রেস কোপিং মেকানিজম। আপনি যত রিল্যাক্স থাকার চেষ্টা করবেন, আপনার মেজাজ ভালো থাকার চেষ্টা করবেন, স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করবেন, তখন এটা কিন্তু আপনার একটা মেকানিজমের মতো কাজ করবে, আপনার একটা হ্যাবিট হয়ে যাবে। এটা আপনার টেনশনটাকেও রিডিউস করবে। তো আই থিঙ্ক আপনাদেরকে আমি হিউমারের ব্যাপারে যথেষ্টভাবে বোঝাতে পেরেছি, অ্যান্ড ইট উইল অলসো হেল্প ইউ ইন কমিউনিকেশন। নেক্সট স্লাইডে যাচ্ছি। কুইক উইটেডনেস। কুইক উইটেডনেস হচ্ছে দ্রুত বুদ্ধিমত্তা। আপনি দেখলেন আপনার মিডে, আচ্ছা আপনার মিডে না, আমি আমার এক্সাম্পল দিচ্ছি। আমার এবার নতুন ফ্যাকাল্টি এসেছে এই সেমিস্টারে। তো শি ইজ আ রিসার্চ স্টুডেন্ট, মানে সে পিএইচডি করেছে অ্যান্ড সে কর্পোরেট থেকে ডিরেক্টলি ফ্যাকাল্টি হয়ে এসেছে। এখন যেটা হয়েছে, সে আমাদেরকে অ্যাসাইনমেন্ট এবং মিড এক্সাম দুটাতেই রিসার্চ টাইপের কোয়েশ্চেন দিয়েছে। আমাদের তো মাথায় হাত, কারণ আমরা আজ পর্যন্ত রিসার্চ টাইপের কোনো কোয়েশ্চেন করিনি। অ্যাসাইনমেন্টে করেছি, অ্যাসাইনমেন্টে কেস দেওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু মিড এক্সামে জাস্ট নর্মাল একটা ছোট কেস দিয়ে কোয়েশ্চেন দেওয়া হয় এন্ড আমরা ওইটা সলভ করি। বাট উনি কোম্পানির সাথে কম্পেয়ার করে এভাবে ওভাবে লিখতে বলেছে, হুইচ ওয়াজ আ টিপিক্যাল থিং অফ রিসার্চ। তো এই যে আমরা যদি এটাকে বেশি ওভার স্ট্রেস হয়ে করে ফেলি তখন সমস্যা হয়ে যাবে। দেন আমরা যেটা করলাম যে ম্যামের সাথে কথা বললাম, কজ ইট ওয়াজ ইম্পর্টেন্ট, ম্যাম কি দিয়েছে আমরা বুঝছি না। দেন আমি কোয়েশ্চেনটা পড়ে দেখলাম নো, ইট ওয়াজ নর্মাল, কোয়েশ্চেন গুলো নর্মাল দিয়েছে, জাস্ট সে রিসার্চ, তার মাথা থেকে রিসার্চটা যাচ্ছে না, যার কারণে সে রিসার্চ করতে দিয়েছে। দেন তিনি বললেন এত রিসার্চ করা লাগবে না, জাস্ট ওইটার সাথে রিলেটেড করে লিখে দাও। দেন আমরা ওইটার কোম্পানির একটু ইন্ট্রো দিয়ে ওইটার এইচআর ডিপার্টমেন্ট হয়ে বা সেলস ডিপার্টমেন্ট হয়ে বা ব্যাংকার হিসাবে যে রোলগুলো দেওয়া হয়েছিল ওইটার সাথে মিলিয়ে লিখে দিলাম অ্যান্সার। তো কুইক উইটেডনেস হচ্ছে দ্রুত বুদ্ধিমত্তা। আপনার এখনই কোন একটা প্রবলেম হলো, কারো মাথায় কোনো আইডিয়া আসছে না, আপনি ঠাস করে একটা বুদ্ধি দিয়ে দিলেন, যেটা তো সলভ হয়ে গেল। স্মুথ অ্যান্ড কনফিডেন্ট কনভারসেশন, আপনি যখন ঠাস করে একটা বুদ্ধি দিয়ে দিবেন আর সবার যদি এটা পছন্দ হয়, আপনার কিন্তু একটা কনফিডেন্স কাজ করবে যে আমি পারছি, ইয়েস আমি পারবো, এটা করতেই পারবো, আমাকে করতেই হবে। দেন এমানেট ক্যারিজমা। এমানেট ক্যারিজমা হচ্ছে গিয়ে আপনার মধ্যে একটা কনফিডেন্ট কাজ করার সাথে সাথে সবাই আপনার দিকে একটা, আপনাকে দেখে একটা মোটিভেশন পাবে আপনার থেকে। রিডিউসেস কমপ্লেক্সিটি, জিনিসটাকে আমরা যত কঠিন ভাবে চিন্তা করার চেষ্টা করি বা কঠিন কিছু বের করার চেষ্টা করি, জিনিসটা তো ওইটা না। মানে আমরা যেটা সাধারণত করি ক্রিটিক্যাল থিঙ্কিং বা ক্রিয়েটিভ থিঙ্কিং, যেটা চিন্তা করি এগুলার রেজাল্ট মেবি ক্রিয়েটিভ মানে ক্রিটিক্যাল কিছু হবে। নো, ক্রিটিক্যাল থিঙ্কিং বা ক্রিয়েটিভ থিঙ্কিং এর মাধ্যমে আমরা ইজি কিছু জিনিসের ইজি কিছু সলিউশন বের করে থাকি। এর মানে এই না জিনিসটাকে কমপ্লেক্স করতে হবে। আর কুইক উইটেডনেস তো হচ্ছে দ্রুত বুদ্ধিমত্তা, মানে এখনই আপনি একটা আইডিয়া দিয়ে দিলেন বা বুদ্ধি দিলেন প্রবলেমটাকে সলভ করার জন্য, যাতে কমপ্লেক্সিটিটা
রিমুভ হয়ে গেল, কি সবার মাথা থেকে স্ট্রেস লোড কমে গেল, অ্যান্ড সবাই কাজটা করেও ফেললো। গুড কমিউনিকেশন, গুড কমিউনিকেশন এই কারণে আপনি যখন প্রবলেমটাকে সলভ করতে পারবেন আপনার আইডিয়া দিয়ে, মানে ঠাস করে একটা আইডিয়া দিয়ে সলভ করতে পারবেন, এখানে একটা কমিউনিকেশন, মানে সবাই আপনার সাথে কমিউনিকেট করার চেষ্টা করবে যে এটা এইভাবে করা যায়, ওভাবে করা যায়। সবাই যখন দেখবে, মানে এটা আপনার একটা ইমেজ তৈরি করে দিবে। ইন্টারভিউর জন্য ইটস অ্যামেজিং বলবো, কারণ ইন্টারভিউতে আমাদেরকে ঠাস করে বা হুটহাট যে কোনো একটা কেস দিয়ে দেয়, যে কোনো কেস দিয়ে দেয় যে এটা এখন বলেন। এখন তখন তো আপনাকে জাস্ট কিভাবে বলবেন, আপনি তো আগে থেকে প্রিপেয়ার হয়ে যাননি। যেমন হঠাৎ করে যদি কেউ বলে বস ইজ অলওয়েজ রাইট, ডিনাই দিস, ঠিক আছে, এখন আপনি কি বলবেন? আপনি তো এখন বললে যদি আপনার জবটা না হয়, তখন আপনি একটা এক্সাম্পল দিয়ে যে বলবেন, তখন কি এক্সাম্পল দিবেন? এইসব চিন্তা করতে করতে দেখা যাবে 2 মিনিট 5 মিনিট চলে গেল, বাট আপনার কিন্তু 1 মিনিটে জিনিসটা অ্যান্সার দিয়ে দিতে হবে। তো আমাদেরকে সবসময় আইডিয়া জেনারেশন বা এই ক্রিটিক্যাল থিঙ্কিং বা ক্রিয়েটিভ থিঙ্কিং এর উপর থাকতে হবে। এতে যেটা হবে যে আমরা যে কোনো প্রবলেম সলিউশনের ব্যাপারে ঠাস করে চিন্তা করে একটা সলভ বের করে ফেলতে পারবো। আপনি যত নিজের প্রবলেমটাকে সলভ করবেন, ইটস লাইক পাজল, আপনি যতবার পাজল সলভ করবেন আপনার তত বুদ্ধিমত্তা কিন্তু বাড়তে থাকবে, এন্ড আপনি দ্রুত অনেক কিছু সলভ করতে পারবেন। এন্ড ইটস আ কাইন্ড অফ গুড কমিউনিকেশন, কারণ এটা আপনার লাইক আপনার আরেক জনের সাথে বা টিমের সাথে, লিডারের সাথে, ফ্যাকাল্টি বা আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার রিলেটিভ বা ফ্যামিলির সাথে কমিউনিকেট করতে অনেক সুবিধা হবে, এন্ড ইট উইল বি আ পজিটিভ কমিউনিকেশন। টেক কন্ট্রোল অফ দ্য সিচুয়েশন, আপনি যে কোনো সিচুয়েশনে কন্ট্রোল করতে পারবেন। ইভেন এমনও হলো যে টিম লিড সে হচ্ছে আপনাকে, সে টিমকে কোনো সলিউশন দিতে পারলো না, কিন্তু আপনি দিয়ে দিলেন, তখন কিন্তু টিম লিডারের থেকে আপনার দাম একটু বেড়ে যাবে। তো আই থিঙ্ক কুইক ওয়েটেডনেস আপনারা বুঝতে পেরেছেন। দেন আসছে লিসনিং। লিসনিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ কমিউনিকেশন। কেননা আপনি আপনি না, মানে আমরা এই যুগের মানুষ, আমরা সবাই বলতেই চাই, শুনতে চাই না। আমরা বলবো কখন, কখন বলবো, কখন বলবো, কেউ শুনছে না, কিন্তু আমরা বলেই যাচ্ছি। কিন্তু কমিউনিকেশনের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনি শুনবেন। না শুনলে আপনি যেমন বুঝবেন না, আপনারটাও কিন্তু কেউ বুঝবে না। আপনারটা কেউ শুনবে তো নাই, বুঝবেও না। অ্যাটেইন ইনফরমেশন, আমরা লিসেনিং এর মাধ্যমে যে কোনো ইনফরমেশন গ্র্যাব করতে পারবো, সেটা ইউটিউব থেকে হোক, নিউজ থেকে হোক, মুভি থেকে হোক, নিউজ দেন লেকচার্স থেকে হোক, আপনি যে কোনো ইনফরমেশন গ্র্যাব করতে পারবেন। গ্রেটার ক্ল্যারিটি, জিনিসগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। আপনি ধরুন এই কমিউনিকেশনের উপর আমার সেশনটা তো করলেন, ইউটিউবেও ভিডিও দেখলেন, আরো অনেক জায়গায় সেশনস করেছেন। আপনার এই কমিউনিকেশনের উপর যে স্কিলটা বা এইটার উপর যে ইনফরমেশনটা, এটা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে জিনিসটা হ্যাঁ আরো এরকম, এই জিনিসটা এভাবে হবে, আরেকটু বেটার হবে, এভাবে করলে বেটার হবে, ওভাবে হলে বেটার হবে। দিস উইল বি a perfect box for professionalism. Increased likability, আপনি যখন একজন দেখবে যে আপনি অনেক ভালো লিসেনার, তখন কিন্তু আপনাকে পছন্দ করবে। কারণ আমরা সবাই যে বলছি কেউ শুনছে না, আর কেউ যখন দেখবে যে একজন শুনছে, দেন তার আসলে তার দামটা বেড়ে যাবে। দাম বেড়ে যাওয়া মানে বলছি যে গুরুত্ব বেড়ে যাবে না। ইম্পর্টেন্স কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, কারণ আপনার যখন দেখবেন যে আপনার ইম্পর্টেন্স বেড়ে যাচ্ছে, আপনার নিজের মধ্যেও একটা কনফিডেন্স কাজ করবে, একটা সেলফ এস্টিম কাজ করবে যে হ্যাঁ আমি তো পারি, তখন আপনি আরো মোটিভেটেড হবেন যে হ্যাঁ আই এম এ গুড লিসেনার, আমি আরো ওই জিনিসটাতে আরো কিভাবে দক্ষ হতে পারবো। এস্টাবলিশ কমিউনিকেশন, লিসেনিং এর মাধ্যমে একটা গুড কমিউনিকেশন এস্টাবলিশ হয়। মেক অবজারভেশন, আপনি যত শুনবেন তত আপনি অবজার্ভ করার ক্ষমতা আরো বেড়ে যাবে। আপনি তত কোয়েশ্চেনিং করবেন, তত কোয়েশ্চেনিং করলে আপনি আরো ক্লিয়ার ভাবে জানতে পারবেন, তত ভালোভাবে আপনি গ্র্যাব করতে পারবেন। এবং
লিসেনিং এর মাধ্যমে সেটা যে কোনো রিলেশনশিপই হোক না কেন, ফ্যামিলি, রিলেটিভস, কাজিন, ফ্রেন্ডস, কলিগস, টিম ওয়ার্ক, in school, in university or in office, যে কোনো জায়গায় কিন্তু লিসেনিং এর মাধ্যমে একটা প্রোডাক্টিভ রিলেশন তৈরি হয়। যেমন ধরেন আপনি অনেক রাতে গাড়ি পাচ্ছেন না, ঠিক আছে, আপনি বাসায় যাবেন, ফ্রেন্ডের বাসায় আসছিলেন, তো কি হবে, আপনি তো এখন যদি উবারে যান, যদি উবার ড্রাইভার ফটকা হয়, 2 নাম্বার হয়, দেন কি হবে, সে যদি ছিনতাইকারী টাইপের হয়, আপনার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়, বাট অনেক কিছুই হতে পারে। এমন সময় আপনি একটা রিক্সাওয়ালা পেলেন, রিক্সাওয়ালাটা গান গেতে গেতে যাচ্ছে, সিগারেটও খাচ্ছে, আপনার ডিসকমফর্ট ফিল হতেই পারে, কিন্তু আপনি বললেন না মামা আপনি সিগারেট খান, দেন সে তার মতো গল্প করে যাচ্ছে, গান গেয়ে যাচ্ছে, আপনি তার সাথে সে কিন্তু মনে করছে আপনি শুনছেন, ঠিক আছে, এন্ড আপনি শুনবেন, কারণ তখন অনেক রাত, এন্ড আপনাকে আপনি যদি তার সাথে কোঅপারেট করেন, হি ক্যান, হ্যাঁ, সে আপনাকে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিতে পারবে সুস্থভাবে, কোনো প্রবলেম ছাড়াই, তাই না? আমি রিক্সাওয়ালার ইনফরমেশনটা গল্পটা এই কারণে বললাম কারণ এটা অনেক সময় হয়। আর বাকি লিসেনিং এর উপর যত এক্সাম্পলস আছে সেটা আমাদের ডেইলি লাইফে হয়, স্টুডেন্ট, ফ্রেন্ডস, ইন রিলেশনশিপস, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, অনেক কিছুতেই হয় প্রবলেমস, কারণ আমরা কেউ শুনতে চাই না, আমার লজিকটা শুনো, আমার লজিকটা শুনো। তো দিস ইজ দ্য থিং। তো নেক্সট স্লাইডে যাই, দেখি কি আছে নেক্সট স্লাইডে। Quits. We have quits. So the most important thing in communication is hearing what isn't said. By Peter Drucker. So Peter Drucker এর মতে কমিউনিকেশনের মধ্যে এমন কিছু শুনতে হবে যেটা বলা হয়নি, ঠিক আছে, মানে যেটা বলা হয়নি সেটা শোনার চেষ্টা করতে হবে। যেমন আমি আজকে কমিউনিকেশনের উপর যেগুলো বলেছি সেগুলো আপনারা সবাই শুনতে পেয়েছেন, কিন্তু অবশ্যই এটা ছাড়াও আপনাদের কাছে আরো অনেক কোয়েশ্চেন্স আছে কমিউনিকেশন নিয়ে, অবশ্যই আপনারা সেটা কোয়েশ্চেন অ্যান্সার সেশনে বলবেন। তো দ্য থিং ইজ, সেটা শুনতে হবে যেটা কিনা বলা হয়নি, সেখান থেকেই আপনার জার্নি শুরু, সেটা রিসার্চ হোক, সেটা আপনার প্রবলেম সলভিং হোক, or whatever it is. Second one is emotional awareness is necessary so you can properly convey your thoughts and feelings to the other person. হ্যাঁ, লাইক আমার ভালো লাগছে না, ঠিক আছে, আমার আজকে একদম ভালো লাগছে না, এখন আপনার কেন ভালো লাগছে না এটা আপনার ফ্রেন্ড বুঝতে পারছে না, কারণ আপনি বুঝাতে পারছেন না, ঠিক আছে। এমন অনেক সময় হয় আমরা নিজেরাও আমাদের ইমোশনের ব্যাপারে এতটা ভালো মতো জানি না, তো ওই নিজের ইমোশনের ব্যাপারে যে আপনি অ্যাওয়ার, সেটাও আপনাকে নিজেকে চিন্তা করতে হবে, আমার কেন ভালো লাগছে না, এটা আমি প্রকাশ করব। এমনও হতে পারে আপনি প্রকাশ করে আপনার ফ্রেন্ডকে বা আপনার রিলেটিভকে বুঝাতে পারলেন যে আপনার ভালো লাগছে না কেন, হতে পারে আপনার মনের ওই ভারটা কমে গেল, এমনও হতে পারে যে বুঝছিল না, সে বুঝতে পেরেছে, আপনাকে সে যে সিচুয়েশনটার ব্যাপারে বুঝাতে পারছে, সেও তার সিচুয়েশনের ব্যাপারে আপনাকে বললো, আপনিও বুঝলেন যে না, হি হ্যাজ অলসো দ্য same situation, he has gone through from same situation. So এটা জেসন গোল্ডবার্গ বলেছেন। So I think this was all. Thank you for being with me.